আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম সবাইকে ইনভার্স লার্নিং এর এই ভিডিওতে। আমরা এই ভিডিওয়ে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 3 নম্বর অধ্যায় গতি নিয়ে। এখন এই অধ্যায় শেষে আমরা কি কি বিষয় যা সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গতি, বেগের পরিমাপ এবং ত্বরণ। আজকের লেকচারে আমরা মেইনলি জানবো সরল গতি সম্পর্কে। তো চলো আমরা সরাসরি আমাদের লেকচারে চলে যাই। সরল গতি কি, অর্থাৎ লিনিয়ার মোশন কি। লিনিয়ার মানে সরল, মোশন মানে গতি। এবার দেখি, তোমরা হয়তো খবরের কাগজে কিংবা টেলিভিশনের খবর জেনে থাকতে পারো যে মাঝে মাঝে পৃথিবী থেকে কোনো একটা মহাকাশযান বহুদূরে কোনো একটি গ্রহে যাত্রা করছে। তোমরা হয়তো বা অনেকেই অনেকবারই খবরে দেখছো, দেখি পৃথিবী থেকে মঙ্গল গ্রহে বিভিন্ন সময় রকেট পাঠানো হয়, তারপর কি চাঁদে যায়। ঠিক আছে, আমরা তো সবকিছুই জানি। এটা কোনো কোনো গ্রহ এত দূরে যে মহাকাশযানকে সেখানে পৌঁছাতে কয়েক বছর সময় লেগে যেতে পারে। যতই তুমি বেগ দাও, ঠিক আছে, মনে করো ঘন্টায় তুমি 500 কিলোমিটার বেগ দিলে, তারপরেও দেখা যাবে কি কয়েক বছর সময় লাগবে যেতে। যদিও রকেটের বেগ সাধারণত 500-র বেশি থাকে, তারপরেও কয়েক বছর লাগবে। তোমাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে এত দূরে যাওয়ার জন্য মহাকাশযানগুলোকে বিশাল পরিমাণ জ্বালানি নিয়ে রওনা দিতে হয়, তাই না? মানে অনেক এত দূর যাবে, তাহলে বিশাল পরিমাণ জ্বালানি লাগবে না? কারণ কি, তোমার তোমার মোটরসাইকেলের কথা চিন্তা করো, 50 কিলোমিটার যেতে তোমার 1 লিটার তেল লাগে, মানে কতটুকু টাকা খরচ হয়। তাহলে এখানে কোটি কোটি কিলোমিটার আছে, তাহলে কি অনেক বেশি পরিমাণ মহাকাশ জ্বালানি লাগবে না? সেজন্য নিশ্চয়ই মহাকাশযানগুলোর আকারও হয় বিশাল, তাই তো? মহাকাশযানগুলোর ইঞ্জিন এই বিশাল পরিমাণ জ্বালানি জ্বালিয়ে মহাকাশযানকে দূর গ্রহে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? এই যে যে জ্বালানি দেওয়া হয়, এই জ্বালানি গুলোকে জ্বালানোর মাধ্যমে কি করে মহাকাশযানগুলো দূরে যায়। এবার আসি, তোমরা যারা এখনো জানো না তারা শুনে নিশ্চয়ই অবাক হবে যে আসলে মহাকাশযানগুলোকে এই দূর গ্রহে যাওয়ার জন্য কোনো জ্বালানি খরচ করতে হয় না। বিষয়টা মজার না? আমরা এত সময় জানলাম কি জ্বালানি খরচ করতে হয়, আসলে কিন্তু খরচ করতে হয় না। গতির একটা বৈশিষ্ট্য হচ্ছে কোনো কিছু যদি সোজা সরল রেখায় সমান বেগে যেতে থাকে তাহলে সেটা সেভাবেই যেতে থাকবে। মানে গতির একটা বৈশিষ্ট্য কি বলতো, এটা মনে রাখি। কোনো কিছু যদি সোজা সরল রেখায় সমান বেগে যেতে থাকে, কি বেগে সমান বেগে যেতে থাকে, সেটা সেভাবেই যেতে থাকবে। সেটাকে চালিয়ে নেওয়ার জন্য কোনো কিছুই করতে হবে না। যদি বস্তুর গতি বাড়াতে হয় কিংবা কমাতে হয়, কিংবা গতিপথ পরিবর্তন করতে হয়, তাহলে শুধু তার উপর বল প্রয়োগ করার জন্য একটুখানি জ্বালানি ব্যবহার করতে হবে। তাহলে কি, কখন জ্বালানি ব্যবহার করতে হবে? যখন বাড়াতে চাই অথবা কমাতে চাই, তো আর গতিপথ পরিবর্তন করতে চাই, তখন কি করা লাগে? জ্বালানি ব্যবহার করা লাগে। বিজ্ঞানের ভাষায় বল বলতে কি বোঝায় আমরা সেটি একটু পরে জেনে নিব। সেটা কি বলতো? আপাতত আমরা বল প্রয়োগ কথাটিকে তার পরিচিত তো অর্থ, কোনো কিছুকে ধাক্কা দেওয়া, টানা বা আকর্ষণ করাকে বুঝে নেব। বল বলতে কি বুঝে নেব আপাতত? কোনো কিছুকে ধাক্কা দেওয়া, টানা বা আকর্ষণকে বল হিসাবে বুঝে নেব। আচ্ছা দেখো তো, এখানে একটা চিত্র আছে, আমরা চিত্রটা দেখি। এখানে কি বলা আছে দেখি। ছবি, মেরিনার 4 নামের ছোট এই মহাকাশযানটি 1965 সালে, কত আগে বলো তো, 1965 সালে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে গিয়েছিল। এই যে এই মহাকাশযানটি কি করছিল? মঙ্গল গ্রহে গিয়েছিল। নাম কি? মেরিনার 4, 1965 সাল। তোমরা চিত্রটা আরো অ্যানালাইসিস করতে পারো, দেখো কেমন কি দেখতে। বুঝা গেছে? আচ্ছা এবার আসি আমরা, তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা সেটা ঘটতে দেখো না বলেই নিশ্চয়ই সবার মনে হচ্ছে এটি কিভাবে সম্ভব। তোমরা যারা মেঝেতে একটা মার্বেল কিংবা একটি খেলনা গাড়ি গড়িয়ে দিয়েছো, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছো যে গাড়িটি মোটেই সরলরেখার সমবেগে অনন্তকাল ধরে চলছে না। আগে হোক কিংবা পরে হোক, মার্বেল কিংবা খেলনা গাড়ি থেমে গেছে। এর কারণ হচ্ছে মেঝের সঙ্গে ঘর্ষণ। কি হচ্ছে? তুমি মনে করো এখানে একটা মার্বেল দিয়ে দিছো, এটা কি হচ্ছে? মানে চিরকাল উপরে উঠতেছে না, আবার চিরকাল নিচে নামবে না। কেন? মেঝের উপর যে পৃষ্ঠ আছে, পৃষ্ঠের ঘর্ষণের কারণে এটা থেমে যাবে। ঠিক আছে? কিংবা বাতাসের ঘর্ষণ, বাতাসের একটা ঘর্ষণ আছে। তুমি একটা বলকে উপর দিকে নিক্ষেপ করে দিলে, কি করলে? উপর দিকে নিক্ষেপ করলে। এটা কি সারা জীবন চলতে থাকে? থাকে না, একসময় থেমে যায়। কেন থামে? বাতাসের ঘর্ষণ আছে, বুঝলে? এই কারণে এটা থেমে যায়। তুমি যদি সত্যি সত্যি ঘর্ষণের বল কমিয়ে আনতে পারতে, তাহলে অবাক হয়ে দেখতে মার্বেল কিংবা খেলনা গাড়ি থেমে না গিয়ে চলছে তো চলছেই। বুঝা গেছে? মানে কি, ঘর্ষণ যদি না থাকতো তাহলে অনন্তকাল চলতো। তার মানে কি, আমাদের পৃথিবীতে সবকিছু থামার পিছনে দায়ী কি? ঘর্ষণ। একটা বাস্তবিক এক্সাম্পল দেখো, তুমি যদি কখনো গাড়িতে ওঠো, কি হয়? গাড়ি একসময় না একসময় থেমে যায় না? থামে কেন? ব্রেক করে। এখন ব্রেক করলে কি ঘটে বলতো? ব্রেক করলে ঘর্ষণ ঘটে, চাকাতে ঘর্ষণ ঘটে, অথবা ব্রেকের অংশে ঘর্ষণ ঘটে, যার কারণে গাড়িগুলো থেমে যায়।
বোঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে, আমরা দেখি। তোমরা যারা সাইকেল চালাও তারা সবাই নিশ্চয়ই লক্ষ্য করেছো যে চালানো শুরু করার পর প্রথমে একটু পরিশ্রম করে প্যাডেলে চাপ দিয়ে সাইকেলের বেগটি বাড়াতে হয়, তাই না? একবার সাইকেলের বেগ লক্ষ্যমাত্রায় পৌঁছে গেলে প্যাডেল না করলেও সাইকেল একই বেগে চলতে থাকে। তখন ঘর্ষণের কারণে কমে আসা বেগটুকু ধরে রাখার জন্য মাঝে মাঝে প্যাডেলে চাপ দিয়েই সাইকেল চালানো হয়, তাই না? তুমি কি করো, প্রথমে প্যাডেলে চাপ দাও, তার কারণে সাইকেল চলতে থাকে, পরে কি হয়, সাইকেল থেমে যায়। এখন এই থেমে যায় কেন? ঘর্ষণের কারণে। এটাকে রিডিউস করার জন্য কি করা লাগে, তোমার আবার প্যাডেলে চাপ দেওয়া লাগে। এরপরে দেখি, যারা গাড়ি, বাস কিংবা বা ট্রাক চালায় তাদের সঙ্গে কথা বললেও তোমরা জানতে পারবে যে তারা যখন প্রথম স্থির অবস্থা থেকে গাড়ির বেগ বাড়াতে থাকে তখন ইঞ্জিনের অনেক পেট্রোল, ডিজেল কিংবা গ্যাস খরচ করতে হয়। মানে প্রথমে স্থির থেকে একটা চালু করতে কি লাগে, বেশি পরিমাণ গ্যাস খরচ হয়। বোঝা গেছে? যখন গাড়ি, ট্রাক বা বাতাসের গতিবেগ তার লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তখন তাদেরকে সেই গতিবেগকে ধরে রাখার জন্য খুবই অল্প পেট্রোল, ডিজেল বা গ্যাস খরচ করতে হয়। মানে কি, একটা গতিতে আসার পরে কি করা লাগে, একটু কম পরিমাণ খরচ করতে হয়। বোঝা গেছে? কাজেই তোমরা গতির একটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিশেষত্বের কথা জেনে গেছো, আর সেটি হচ্ছে, সেটি কি বলো তো দেখি। সেটি হচ্ছে, কোনো কিছু সরল রেখায় সমান বেগে যেতে থাকলে সেটি সেভাবেই চলতে থাকবে, শুধু বেগ বাড়াতে কিংবা কমাতে হলে কিংবা বেগের দিক পরিবর্তন করতে হলে সেখানে বল প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে বিষয়। আর এইটুকু ছিল কি আমাদের সরল গতি। কিন্তু সরল গতির কিন্তু কোন রকম আমরা এক্সাম্পল দেখিনি, আমি লিখে দেই। সরল গতির এক্সাম্পল হবে বা উদাহরণ হবে, তোমরা যখন এই যে কি বলো, সরল পথে সাইকেল চলতে দেখো, সরল পথে সাইকেল চলা সাইকেল চলা আর মেইন কথা হচ্ছে এক বিন্দু থেকে আর এক বিন্দুর মধ্যে মানে সোজা দূরত্বে যেতে যে যে গতিটা পায় তারা সেটাকে সরল গতি বলে, মানে সোজা পথে যেতে। কোনো বাঁকা পথে হলে সেটা সরল গতি হবে না, সোজা পথে গেলে সেটা কি, সরল গতি। যেমন কি ট্রেন যখন সোজা চলে এটা কি, সরল গতি। তারপরে কি, একটা পৃষ্ঠ, এখান থেকে একটা মার্বেল ছেড়ে দিছো, এটা নিচের দিকে গড়িয়ে পড়তেছে সোজা পথে, তাহলে কি, এটা সরল গতির উদাহরণ। আজকে ভিডিওতে আমরা এতটুকু আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা বক্রগতি থেকে শুরু করব। যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট শেয়ার করতে পারো, বন্ধুদের জানাতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।